হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে তোমাদের মিক্স কোশ্চেন প্র্যাকটিস করাবো। আগেও মিক্স কোশ্চেনের ক্লাস হয়েছে, তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে ভিজিট করে মিক্স কোশ্চেনের ক্লাসটা দেখে নেবে। তো আজকে ফার্স্টের কোশ্চেনে চলে যাই। হোয়াট ইজ ডাক্টিলিটি অ্যান্ড ব্রিটলনেস? ডাক্টিলিটি ইজ দ্য কোয়ালিটি অফ বিং ফ্লেক্সিবল লাইক এ পিস অফ মেটাল দ্যাট ক্যান বি বেন্ড ইন্টু এ থিন ওয়্যার। তো ডাক্টিলিটি হচ্ছে যে প্রপার্টির জন্য কোনো মেটালকে আমরা থিন ওয়্যারে কনভার্ট করতে পারি, সেই প্রপার্টিকেই বলা হচ্ছে ডাক্টিলিটি। এবং যে মেটেরিয়ালের মধ্যে এটা শো করে, মানে থিন ওয়্যারে পরিণত করা যায়, সেই মেটেরিয়ালগুলোকে বলা হয় ডাকটাইল মেটেরিয়াল। ব্রিটলনেস, ইট ইজ দ্য মেটেরিয়ালস টেন্ডেন্সি টু ইজিলি ব্রেক, ক্র্যাক অর স্ন্যাপ। মানে যে প্রপার্টির জন্য কোনো একটা মেটেরিয়াল ইজিলি ব্রেক করতে পারে, উইদাউট ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং ছাড়াই ব্রেক করে যাবে, সেই প্রপার্টিকে বলা হয় ব্রিটলনেস। এবং যেসব মেটেরিয়ালে এগুলো দেখা যায় তাকে বলা হয় ব্রিটল মেটেরিয়াল। যেমন চককে আমরা কি করতে পারি, যদি টানি তাহলে সেটা কিন্তু ব্রেক করে যায়, মানে টেনশন একবারেই নিতে পারে না। কিন্তু যদি আমরা কম্প্রেস করি, মানে পুশ করি একটা চককে, তখন সেটা কিন্তু নিতে পারে। অর্থাৎ ব্রিটল যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেন্থ নেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু টেনসাইল স্ট্রেন্থ নেবার ক্ষমতা থাকে না। সেরকমই ডাক্টিলিটির ক্ষেত্রে উল্টোটা হয়, টেনশন নিতে পারে কিন্তু কম্প্রেশন নিতে পারে না ডাক্টাইল মেটেরিয়াল। মানে নিলেও হয়তো সামান্য পরিমাণে নেয়, ঠিক আছে। তো ডাক্টাইল যদি মেটেরিয়াল বলি, তাহলে মাইল্ড স্টিল আমাদের ডাক্টাইল মেটেরিয়াল, ঠিক আছে, যেটা আর কি একটা প্লাস্টিক জোন কিন্তু শো করতে পারে, যেহেতু অনেকটা পর্যন্ত কি হচ্ছে, ও আমাদের ডিফর্ম হয় এবং ডিফর্ম হয়ে একটা থিন ওয়্যারে পরিণত করতে পারি, সেই জন্যে সেটা হচ্ছে ডাক্টাইল। এরপরে পড়বো হোয়াট ইজ স্ট্রেংথ অফ এ মেটেরিয়াল। তো এটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্টটা জিজ্ঞেস করছে না, জিজ্ঞেস করছে কোনো একটা মেটেরিয়ালের স্ট্রেংথ কাকে বলা হয়, ঠিক আছে। স্ট্রেংথ অফ এ মেটেরিয়াল ইজ ইটস এবিলিটি টু উইথস্ট্যান্ড অ্যান অ্যাপ্লাইড লোড উইদাউট ফেলিয়ার অর প্লাস্টিক ডিফর্মেশন। মানে কোনো একটা মেটেরিয়ালে যখন লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করার পর সে যতটা পর্যন্ত লোড কী করতে পারবে, সইতে পারবে, ঠিক আছে, উইদাউট ফেলিয়ার না হয়ে সে যতটা পরিমাণে লোড সে কী করতে পারবে, নিতে পারবে, অথবা প্লাস্টিক ডিফর্মেশন শো করবে, তাকে বলা হয় সেই মেটেরিয়ালের স্ট্রেংথ, ঠিক আছে। এরপরে কোশ্চেন হচ্ছে কি, হোয়াট ইজ এসপিজিআর, মানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট। তার স্পেসিফিক গ্র্যাভিটি জিজ্ঞেস করতে পারে, সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি কত, 3.15। এটা কিন্তু একটা কমন কোশ্চেন, জিজ্ঞেস করতেই পারে যে সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি কত। তারপরে পড়ব বস কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে বেশি কোনটি থাকে। আমাদের সিমেন্টের মধ্যে যখন রিয়াকশান শুরু হয়, ঠিক আছে, রিয়াকশান কখন শুরু হয়, যখন সিমেন্টের মধ্যে ওয়াটার আমরা অ্যাড করছি, ওয়াটার অ্যাড করার পর সেটা একটা রিয়াকশান শো করে। রিয়াকশানের ফলে আমাদের যে চারটে কম্পাউন্ড তৈরি হয়, সেগুলো কী কী, সেগুলো হচ্ছে যে C3A, C3S, C2S আর C4AF। এই চারটের মধ্যে সবথেকে বেশি কোনটা থাকে, সবথেকে বেশি থাকে C3S। C3S কত পার্সেন্ট থাকে, 45%, ঠিক আছে। তারপরে থাকে C2S 25%, আর C3A 11%, C4AF 9%। এটা অ্যাভারেজ কিন্তু দেওয়া হলো, কোথাও এগুলো কিন্তু ভ্যারিয়েশন করে দেওয়া থাকে, ঠিক আছে, 45 থেকে 50, অনেক জায়গায় অনেক রকম দেখবে। এটা একটা এভারেজ আমি মোটামুটি বলে দিলাম, কারণ এটা পার্টিকুলার ওইভাবে তো ক্যালকুলেট করা যায় না, সেই জন্য একটা এভারেজ সবসময় একটা ধরে নেওয়া হয়, ঠিক আছে। সবথেকে বেশি C3S মানে 45 থেকে 50-এর মধ্যেই থাকে, ঠিক আছে। C2S 25, আর C3A হচ্ছে 11%, আর C4AF হচ্ছে যে 9%। তাহলে কম্পাউন্ডের মধ্যে সবথেকে বেশি থাকছে C3S আর সবথেকে কম থাকছে C4AF, যেটার মধ্যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রপার্টি নেই, ঠিক আছে, C4AF। কিন্তু যখন এই রিয়াকশান হয়, ফার্স্ট রিয়াকশান কিন্তু আমাদের C4AF আর C3A এই দুজনেই কিন্তু করে। এরপরে পড়ছি নেক্সট কোশ্চেন, লো হিট সিমেন্টের মধ্যে কোন বস কম্পাউন্ড কম থাকে। অবশ্যই C3A, কারণ লো হিট সিমেন্টে সবথেকে বেশি থাকে C2S, কারণ লো হিট সিমেন্ট মানে হিট জেনারেট কম করবে। C2S হচ্ছে সবথেকে জেনারেশন অফ হিট কম হয়, ঠিক আছে, C2S-এর মধ্যে, এবং স্ট্রেন্থটা অনেক দিন পর দেয়, ঠিক আছে, কারণ C2S-এর স্ট্রেন্থ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু অনেকটা দেরিতে কিন্তু এই স্ট্রেন্থটা দিতে শুরু করে, ঠিক আছে। এবং C3A হচ্ছে প্রথমেই রিয়াকশান করে, যেহেতু লো হিট সিমেন্ট আমাদের তাড়াতাড়ি রিয়াকশান করে না, অনেকটা দেরিতে রিয়াকশান করে, সেই জন্য C3A এর পরিমাণ কিন্তু কমিয়ে দেওয়া হয় এবং C2S-এর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়।
তো সিমেন্ট থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতেই পারে। আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে কোন ধরনের সিমেন্ট আমরা বেশি ইউজ করে থাকি? কুইক সেটিং সিমেন্ট। কেন কুইক সেটিং? নামেই আছে সেটিং। আগের দিন আমি বলেছিলাম ক্লাসে যে সেটিং আগে হয় তারপরে হার্ডেনিং হয়। সেটিং মানে যখনই তার প্লাস্টিসিটিটা লুজ করছে তখনই সেটা হয়ে যাচ্ছে কি আমাদের মানে একদম লিকুইড পেস্ট থেকে যখনই একটু হার্ড হতে শুরু করছে যে টাইমে, সেটাই হচ্ছে তার সেটিং টাইম। তারপরে যখনই সে স্ট্রেংথটা গেন করতে শুরু করবে তখন সেটাকে বলা হয়, সেই স্টেজটাকে বলা হয় হার্ডেনিং হওয়া। তো কুইক সেটিং সিমেন্ট, কুইক সেটিং মানে যত তাড়াতাড়ি সেট হতে পারবে তত তাড়াতাড়ি ভালো। যেহেতু আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন, তো আমাদের সেক্ষেত্রে কুইক সেটিং সিমেন্টকে ইউজ করা হয়, কারণ যাতে তাড়াতাড়ি সেট হয়। র্যাপিড হার্ডেনিং অনেক ক্ষেত্রে দেখবে যে দেওয়া থাকে র্যাপিড হার্ডেনিং, কিন্তু ওটা র্যাপিড হার্ডেনিং মানে হার্ডটা তাড়াতাড়ি হয়। হার্ডটা আমাদের তাড়াতাড়ি দরকার নেই, আমাদের কিন্তু সেটটা তাড়াতাড়ি হতে হবে। প্রথমে সেট যদি না হয়, তা সেট না হলে হার্ডেনিং হবে না। তো সেটিংয়ের যদি টাইমটা কম লাগে কুইক সেটিংয়ের ক্ষেত্রে, যেহেতু সেটিং টাইম খুবই কম, সেই জন্যে আমাদের কী করতে হয়, কুইক সেটিং সিমেন্ট ইউজ করা হয়। এবং সেটিং টাইম কত? ইনিশিয়াল সেটিং টাইম এমনিতে 30 মিনিট হয়, এটা ক্ষেত্রে 5 মিনিট। ঠিক আছে, সেই জন্য আমাদের সেটিংটা তাড়াতাড়ি করাতে হয় আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনের ক্ষেত্রে। নেক্সট পড়ব প্লাস্টার অফ প্যারিস কোথা থেকে পাওয়া যায়। এটা আমরা সবাই শর্ট কোশ্চেনে আগেও পড়ে এসেছি, জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস কিন্তু পাওয়া যায়। নেক্সট পড়ব গ্র্যাভিটি ড্যামকে গ্র্যাভিটি নাম দেওয়ার কারণ কি। মানে আমরা অনেক রকম পড়েছি, আর্ট ড্যাম পড়েছি, ঠিক আছে, কংক্রিট মেশনারি ড্যাম পড়েছি। তো গ্র্যাভিটি ড্যামকে গ্র্যাভিটি ড্যাম কেন বলেছে, গ্র্যাভিটি কেন কথাটা ইউজ হচ্ছে? নিশ্চয়ই কোনো একটা পার্টিকুলার কারণ আছে, নাহলে গ্র্যাভিটি কেন নামটা দেওয়া হবে। যে মেটেরিয়াল ইউজ করা আছে আর্ট ড্যাম, আর্ট দেন স্ট্রাকচার তৈরি হয়, ঠিক আছে, আর্থ দিয়ে তৈরি হয়, সেজন্য ওটার নাম আর্ট ড্যাম, ওটা মেটেরিয়ালের হিসাবে ভাগ হচ্ছে। আর্টস ড্যাম আর্চের মতো তৈরি করা হয়, সেই জন্য আর্টস ড্যাম। এগুলো প্রত্যেকটা ড্যামের পার্টিকুলার নাম দেওয়ার কারণ তো আছে, সেই জন্যে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে গ্র্যাভিটি ড্যামকে গ্র্যাভিটি নাম দেওয়ার কারণ। ইট ইজ কল্ড এ গ্র্যাভিটি ড্যাম বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ক্যান রেজিস্ট এক্সটার্নাল ফোর্স উইথ দ্য হেল্প অফ ইট সেলফ ওয়েট। সেলফ ওয়েট দ্বারা যে গ্র্যাভিটি ড্যামটা আমরা কনস্ট্রাক্ট করেছি, তার যে সেলফ ওয়েট, সেই সেলফ ওয়েট দিয়ে যতটা ফোর্স আসছে, এক্সটার্নাল ফোর্স ড্যামের মধ্যে, ওয়াটার প্রেসার হোক বা উইন্ড প্রেসার হোক, যে সমস্ত এক্সটার্নাল ফোর্স আসছে, সেই ফোর্সকে কিন্তু তার সেলফ ওয়েট দ্বারাই কিন্তু রেজিস্ট করছে। এখানে লেখা আছে ইট ক্যান রেজিস্ট এক্সটার্নাল ফোর্সেস উইথ দ্য হেল্প ফর ইট সেলফ ওয়েট, মানে সেলফ ওয়েট যে স্ট্রাকচারের ওয়েট, সেই সেলফ ওয়েট দ্বারাই কিন্তু রেজিস্ট করতে পারছে এক্সটার্নাল ফোর্সকে, তাই এর নাম গ্র্যাভিটি ড্যাম। নেক্সট পড়বো ব্যারেজে এক্সেস ওয়াটার রিমুভ করার জন্য কি থাকে। গেট থাকে, আমরা ব্যারেজে দেখি গেট আছে, আর ড্যামে থাকে স্পিলওয়ে। দেখো আমি লিখেও দিয়েছি, ড্যামে কি থাকে, স্পিলওয়ে। স্পিলওয়ে দ্বারা এক্সেস ওয়াটারকে ড্যামের ক্ষেত্রে রিমুভ করা হয়। ব্যারেজে কিন্তু স্পিলওয়ে থাকে না, ব্যারেজে গেট থাকে, গেট দিয়ে কিন্তু যে এক্সেস ওয়াটার, সেই এক্সেস ওয়াটারকে কিন্তু রিমুভ করতে পারা যায়। নেক্সট কোশ্চেন কি আছে, টিএমটি বারের ফুল ফর্ম কি। অবশ্যই জিজ্ঞেস করতে পারে, কারণ এটা আমাদের এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা বার, যেটা আমাদের সবসময় ইউজ হচ্ছে এখনকার দিনে, কিন্তু টিএমটি বার ইউজ হচ্ছে, ঠিক আছে, থার্মো মেকানিক্যাল ট্রিটেড বার। এরপরে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন FE 500 অ্যান্ড FE 500D টিএমটি বার্স। আমরা টিএমটি বার ওখানে লেখা থাকে যে 500 বা 500D, কেন এই দুটোর মধ্যে কী পার্থক্য? দ্য FE 500 and FE 500D are some of the best TMT bars in India. Chemical structure of TMT bars in the FE 500 and FE 500D, the term FE denotes iron. FE মানে আমাদের আয়রনকে বোঝায়, আমরা জানি। 500 স্ট্যান্ড ফর দ্য মিনিমাম ইজ 10 in Newton per mm square, মানে আমাদের যে FE 500 তার ইল স্ট্রেন্থটা কত হচ্ছে 500 নিউটন পার mm স্কোয়ার, তাই FE 500 দিয়ে আমাদের দেখানো হয়। দ্য লেটার ডি ডিনোটস দ্যাট সাচ বার হ্যাভ হায়ার ভ্যালু অফ ডাক্টিলিটি। ডিটা কিসের জন্য স্ট্যান্ড করছে, ডিটা হচ্ছে ডিনোট করছে তার ডাক্টিলিটিটা বেশি, মানে হায়ার ডাক্টিলিটি বোঝানোর জন্য আমরা ওখানে ডি লিখে থাকি।
তারপরে নেক্সট কোশ্চেন, হাইওয়েতে যে জিওমেট্রিক ডিজাইন আমরা পড়ে থাকি সেখানে আমরা কী কী পড়ি? জিওমেট্রিক ডিজাইন বলে একটা চ্যাপ্টারই আছে, ঠিক আছে। হাইওয়ে যখন পড়বো প্রথম দিকে আমরা তার ইন্ট্রোডাকশান পড়ার পরে আমরা জিওমেট্রিক ডিজাইনে চলে যাই। তো জিওমেট্রিক ডিজাইনে আমরা কী কী পড়ে থাকি? তার ক্রস সেকশন এলিমেন্ট সম্পর্কে পড়ে থাকি, ঠিক আছে। কী কী আছে? ক্যাম্বার আছে, শোল্ডার আছে, কার্ভ আছে, ঠিক আছে। সেইগুলো হচ্ছে আমাদের ক্রস সেকশন যে এলিমেন্ট, ঠিক আছে। বার্ম আছে, এমব্যাঙ্কমেন্ট আছে। সাইড ডিস্টেন্স কনসিডারেশন, সাইজ ডিস্টেন্স কনসিডারেশনের মধ্যে আমরা কী পড়ি? এসএসডি পড়ি, আইএসডি পড়ি, ওএসডি পড়ি, ঠিক আছে। মানে স্টপিং সাইড ডিস্টেন্স পড়ে থাকি, তারপরে হচ্ছে যে হেডলাইট সাইড ডিস্টেন্স পড়ে থাকি, ঠিক আছে। তারপরে পড়ি কি? ওভারটেকিং সাইড ডিস্টেন্স, এগুলো পড়ে থাকি সাইড ডিস্টেন্স কনসিডারেশনে। হরিজেন্টাল অ্যালাইনমেন্ট ডিটেলস, হরিজেন্টাল কার্ভ পড়ে থাকি, ঠিক আছে। হরিজেন্টালি আমরা কি দিচ্ছি, কখন আমাদেরকে ট্রানজিশন কার্ভ ইউজ করতে হচ্ছে। তারপরে আমরা পড়ে থাকি যে কখন সুপার এলিভেশন কার্ভে যখন যাচ্ছে কোনো একটা ভেহিকেল, তার টেন্ডেন্সি থাকে কি ওভার টার্ন করে যাওয়া বা স্কিড করে যাওয়ার, ঠিক আছে। যাতে ওভার টার্ন না করে যায়, যাতে স্কিড না করে যায়, তার জন্য আমাদের কার্ভে কী দেওয়া হয়? সুপার এলিভেশন প্রোভাইড করা হয়, মানে সেইটা যাতে না হয় সেই জন্য আমরা হরিজন্টাল অ্যালাইনমেন্ট ডিটেলস আমাদেরকে পড়তেই হয়। কারণ আমাদের জিওমেট্রিক ডিজাইন মানে আমরা রোডটাকে কীভাবে প্রপার ডিজাইন করার ফলে কোনো ভেহিকেলেরই কোনোভাবে অ্যাক্সিডেন্ট যাতে কম হয়ে যায়, অ্যাক্সিডেন্ট একবারে হবে না বললেই চলবে না, অনেকটা যাতে কম হয়, অ্যাক্সিডেন্ট যাতে কম হয়, ভেহিকেল যাতে রাস্তার মধ্যে দিয়ে রেগুলারলি স্মুথভাবে কিন্তু যেতে পারে, জার্নিটা যাতে কমফোর্টেবল হয় প্যাসেঞ্জারের ক্ষেত্রে, সেই জন্য আমাদেরকে ডিজাইন করতে হয়। সেই ডিজাইন করার জন্য আমাদের জিওমেট্রিক ডিজাইনটা পড়তে হয়। সেখানে আমরা হরিজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে ভার্টিক্যাল কার্ভ মানে কোথায় সামিট কার্ভ আছে, কোথায় ভ্যালি কার্ভ আছে, মানে কোথায় উঁচু নিচু, সেখানে কী ধরনের কার্ভ দিলে বা কার্ভের কতটা কী হলে, গ্রেডিয়েন্ট কতটা হলে সেই রাস্তাগুলোতে যেতে স্মুথলি যেতে সুবিধা হবে, সেগুলো সম্পর্কে জানি। ইন্টারসেকশন এলিমেন্ট সম্পর্কে পড়লে অ্যাক্সিডেন্ট সেখানে কিন্তু কম হবে, ঠিক আছে। ইন্টারসেকশনটা আমরা যদি ঠিক মতো ডিজাইন করতে পারি সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কিন্তু খুবই কম হবে, ঠিক আছে। নেক্সট পড়বো হচ্ছে ডিস্ট্রিবিউশন বার কি লোড ক্যারি করে? এটা একটা খুব ভাইটাল কোশ্চেন। তো আমরা জানি যে মেন বার আমাদের কিন্তু লোড ক্যারি করে, ঠিক আছে। তার ডিস্ট্রিবিউশন বার কি লোড ক্যারি করে? ডিস্ট্রিবিউশন রেনফোর্সমেন্ট আর নট ডিজাইন টু টেক এনি লোড বাট দে ক্যারি অ্যান অ্যাডিশনাল মুভমেন্ট ইন অর্থোগোনাল ডাইরেকশন টু দ্য মেন রেনফোর্সমেন্ট। মেন রেনফোর্সমেন্ট অর্থোগোনাল ডাইরেকশনে যদি কোনো অ্যাডিশনাল মুভমেন্ট আছে সেই মুভমেন্টটা কিন্তু ক্যারি করতে পারে, কিন্তু লোড ক্যারি করার জন্য কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন বারকে ইউজ করা হয় না। ডিস্ট্রিবিউশন বার মেন বারকে ঠিকমতো প্রপার রাখার জন্যে এবং এই যে অ্যাডিশনাল মুভমেন্ট আছে সেই অ্যাডিশনাল মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্যই ডিস্ট্রিবিউশন বার ইউজ করা হয়। এটা পুরোপুরি একদম ইন্টারভিউর জন্যেই কিন্তু একদম মিক্স কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। তোমরা প্লিজ আমাদের এই ক্লাসগুলো দেখো। আমি একদম অন্য অন্য টপিক নিয়ে এবং ভালোভাবে যেভাবে ইন্টারভিউতে কোশ্চেন হয়ে থাকে সেই ধরনের নিয়ে মিক্স কোশ্চেন নিয়েই কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। তোমরা আমাদের চ্যানেলটা ফলো করো। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।